আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মুক্তিযোদ্ধা দলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত উপযুক্ত সময়ে এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন তারা করেছেন, বিষয়বস্তু নির্বাচন করেছেন অত্যন্ত লাগসই। আমরা এখন যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের করণীয় কি, মুক্তিযোদ্ধাদের করণীয় কি? সত্যি বলতে কি, এই ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর আজকেই প্রথম সবাই আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছি। অত্যন্ত আনন্দ ঘন একটি পরিবেশ। আমি নিজে অত্যন্ত এনজয় করি। এখানে যারা মঞ্চে বসা আছেন প্রত্যেকেই সুবক্তা, চমৎকারভাবে বক্তব্য রেখেছেন, বিশ্লেষণ করেছেন, তাদের সঙ্গ আমি খুবই উপভোগ করি। আজকে এই বাংলাদেশ যত তাড়াতাড়ি আমরা দেখব, আমরা অনেকেই কল্পনা করি নেই। অনেক মিটিং, এখানেই অনেক মিটিং করেছি, কেবলমাত্র আমাদের বক্তব্যে আক্ষেপ ধ্বনিত হয়েছে, কবে এই শেখ হাসিনা যাবে, এক দফা এক দাবি, কবে যাবি, এইসব স্লোগানের মধ্যে দিয়ে দীর্ঘদিন 15-16 বছর তিনি কাটিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ যে একজন আছে, সৃষ্টিকর্তা যে আছে, তিনি ছাড় দেন কিন্তু একদম ছেড়ে দেন না। এটাই প্রমাণিত হয়েছে 5ই আগস্ট তারিখে। বাংলাদেশের 1971 সালে আমরা যারা বাংলাদেশকে দেখেছি, সেটি ছিল অত্যন্ত দুর্বার উন্মূল বাংলাদেশ, সাহসী মানুষের, তরুণদের পদভারে প্রকম্পিত বাংলাদেশ। এবং যে মহান মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেলাম, তারপর থেকে ধীরে ধীরে সামাজিক অবক্ষয় শুরু। আমরা ভেবেছিলাম যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো বোধহয় আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাবে। ধীরে ধীরে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। আমরা রাজপথে খুঁজে বেরিয়েছি কোথায় সেই সাহসী তরুণ যে একটি রাইফেল হাতে নিয়ে মাত্র 1 মাসের ট্রেনিং সম্বল করে মাইনফিল্ড পেরিয়ে শত্রুর গোলাগুলি অতিক্রম করে হাতাহাতি যুদ্ধ করেছে শত্রুদের বাংকারে। কোথায় সেই সাহসী যুবকেরা? আমরা ভেবেছিলাম যে এদের বোধহয় আর দেখা পাওয়া যাবে না। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের মতো যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, আমরা বাংলাদেশের প্রকৃত চিত্র, স্বাধীনতাকামী দুর্বার মুক্তিযোদ্ধাদেরকে আবার দেখার মতো সুযোগ পেয়েছি, দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ পেয়েছি এই বাংলাদেশের বিভিন্ন রাজপথে। স্বাধীনতার পর থেকেই আমাদের আক্ষেপ ছিল যে ইতিহাস বিকৃত করা হয়েছে, প্রকৃতপক্ষে বিকৃত করা হয়েছে। যারা স্বাধীনতার কথা চিন্তাও করে নাই, স্বাধীনতার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই, তারা এই স্বাধীনতার সোল এজেন্ট হয়ে গেল 16ই ডিসেম্বর 71-এর পর। তারা চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা ভোটের রাজনীতি করে, জনগণ তাদেরকে ভোট দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। সেটি নিয়ে তারা থাকলেই সেটাই সঠিক হতো। কিন্তু স্বাধীনতার পরে তারা নতুন থিওরি দিল যে তারা বহু আগে থেকে নাকি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে এসেছে। অথচ 71-এর স্বাধীনতা যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, আপনাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ, যারা রাজনীতি করে না তাদের যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের সূচনাই করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আর তার সাথে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র। সেই সময় ছাত্রদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, 1.5 মাস ট্রেনিং দিয়েছে। 1.5 মাসের ট্রেনিং এর পরে সে একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা পরিণত হয়েছে। কিন্তু এবার আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে এবার যারা যুদ্ধ করেছে তাদের হাতে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ ট্যাঙ্কের সামনে, আর্মার পার্সোনাল ক্যারিয়ারের সামনে, হেলিকপ্টার গানচিপের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ করার জন্য। এদেরকে দেখে মনে পড়ে গেল সেই 71-এর দুঃসাহসী তরুণদের কথা। আমি যে ব্যাটালিয়নে অধিনায়ক ছিলাম, 100 ছাত্র জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে। তাদের অনেকের চেহারা এখনো আমার মুখে ভাসে, আমার মনে ভাসে। এতদিন পর মনে হলো যেন তাদেরই পুনর্জন্ম হয়েছে। আবারও দেখি রাজপথে অদ্ভুত সব ডায়ালগ এবার শুনেছি। চাঁদখারপুলে একটা পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে যে একটা গুলি করি, একটা পড়ে যায়, বাকিটি লড়ে না। অদ্ভুত সাহসী। এখানে একটা গুলি করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়, সেখানে গুলিতে আহত হয়ে ঢলে পড়ছে, রাজপথ রঞ্জিত হচ্ছে তার রক্তধারায়, কিন্তু অন্য কেউ মরছে না, শুধু একজন এসে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, বাকিরা সবাই দাঁড়িয়ে আছে।
এই দুঃসাহস কেমন করে তারা অর্জন করলো? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই দৃশ্য আর কোথাও কেউ দেখবে না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে বাংলাদেশে এই দৃশ্য দেখতে পেয়েছি। আমাদেরকে পার ক্যাপিটা ইনকামের হিসাবে বলা হয় যে দরিদ্র জাতি বা মধ্যম আয়ের জাতি। আমরা মোটেও দরিদ্র নই। বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ, যাদের এই ধরনের তরুণরা আছে, যারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করতে পারে। আমরা সেই সাহস অর্জন করেছি। তারা এই সাহস কোথায় পেয়েছে? তারা আপনাদেরকে দেখে এই সাহস পেয়েছে। ৭১ মুক্তিযোদ্ধাদেরকে দেখে তারা এই সাহস অর্জন করেছে। তাতে ঐচিত্র রয়েছে। তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছে। হয়তো তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, এবারের যোদ্ধারা নিরস্ত্র হয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছে। এই দৃশ্য যে দেখবো অনেকেই আমরা ভাবি নাই। অত্যন্ত ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের সন্তানদেরকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি ধন্যবাদ দিতে চাই এই লড়াকু তরুণদের বাবা মাদেরকে। এই দৃশ্য বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে কেউ দেখে নাই। সন্তান ট্যাঙ্কের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে, তার বাবা মাও তার সাথে সাথে যাচ্ছে। অনেকে মনে দুঃখ আছে, বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, ৭১ যারা এই দেশটিকে স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয় নাই। এটা নিয়ে আমাদের সকলেরই দুঃখবোধ আছে। কিন্তু সেটি আবার রিপিট হয়ে যাচ্ছে। এই যে আরেকটা যে মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের জন্য যুদ্ধ, জুলাই আগস্টের বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, ৫০০-র অধিক ছাত্র যুবক, তারা চোখ হারিয়েছেন। তারা কিন্তু চিকিৎসাটিও পাচ্ছেন না। তাদের দুঃখবোধ আমার চেয়েও বেশি। এইভাবে জীবন উৎসর্গ করার পর শহীদ পরিবার, এই সভাতে আপনাদের পক্ষ থেকে দাবি জানাতে চাই, এই জুলাই আগস্ট বিপ্লবে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। যারা আহত, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, সব কাজ বাদ দিয়ে এই সরকার আগে তাদেরকে সুস্থ করে তুলুক। তারা যদি অনাদার এবং বঞ্চনায়, অবহেলায় যদি তারা মৃত্যুবরণ করে, এর চাইতে দুঃখের আর কিছু হয় না। সারা পৃথিবী ধিক্কার দিবে আমাদেরকে। বর্তমান সরকার সম্পর্কে কি বলবো? প্রফেসর ইউনূস বাংলাদেশের কৃতি সন্তান। তিনি ব্র্যান্ড নেম বাংলাদেশের, আমাদের সকলেরই শ্রদ্ধেয়। কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি নিজেও রাজনীতি বিমুখ। তার একটা বিষয় অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা, ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার। মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। তার বক্তব্য, চমৎকার বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত। এদেরকে চিনি, মনীষ যেভাবে বলেছে এভাবে কারো মুখ থেকে শুনি নেই। এটা হলো প্রকৃত দেশপ্রেমী, তারা বাংলাদেশকে ধারণ করে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছেন। ইশতিয়াক আজিজ উলফত এই পরিণত বয়সেও 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে শহীদ মিনারে মিছিলে গিয়েছেন। গুলি বর্ষণের সম্ভাবনা সেখানে ছিল, পরের দিন ওখানেই শহীদ মিনারে গুলি বর্ষণ করেছে। কিন্তু এই বয়সেও দ্বিতীয়বার তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চেয়েছেন। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাথে 40 জন বয়স্ক লোক, সবারই দাড়ি টুপি। এই বয়সেও যে আপনারা সাহস দেখিয়েছেন, এটি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের করণীয় কি? আমাদের অনেক কিছু করণীয় আছে। রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা এই দেশটা আমরা স্বাধীন করেছি। অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দিস ইজ নট কারেক্ট। দ্বিতীয় স্বাধীন একবারই হয়, একবারই আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর যুদ্ধ করেছি, আরো যুদ্ধ করে যাব।
এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তাদের সাফল্য চাই, কিন্তু তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই। এই দেশের প্রাইড সানস অফ দি সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল, প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল বর্তমান উপদেষ্টা পরিষদে। কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। এই চেতনা তাদের নাই, এই মানসিকতা তাদের নাই, এটা অত্যন্ত দুঃখজনক। আরেকটি জিনিস আমাদের কাছে অবাক লাগে, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। এবং শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল, তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল 71-এ সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা 71 সালের থেকে পেয়েছে। তখন দেখেছে কিভাবে খালি পা পরা, লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং নিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এখনো সময় আছে। এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার, তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের খতিব 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশা মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরো পাকাপোক্ত করুন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নিন। আমরা বয়স হলেও এখনো বেড রিডেন হয়ে যায় নাই, এখনো আমাদের অন্তরে সেই সাহস রয়েছে। এবং এবার তো যুদ্ধে প্রমাণিত হয়েছে যে শুধু ছাত্ররা নয়, তাদের পিতামাতারাও রাজপথে নেমে এসেছেন। বাংলাদেশের প্রধান সমস্যা কি? অনেকগুলো রাজনৈতিক সরকার এই দেশকে পরিচালনা করে গিয়েছে। আমার একটা ব্যক্তিগত ধারণা হলো যে আমাদের প্রধান রোগ হলো দুর্নীতি, দুর্নীতির প্রতি আসক্তি। সরকার প্রধান হোক কিংবা পিয়ন হোক, অধিকাংশ লোক এই দুর্নীতির দোষে, দুর্নীতির রোগে রোগাক্রান্ত। সুতরাং এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে তার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ারও দরকার নাই। পাশের দেশ ভারতেই আছে, ভারতের নিয়ম আছে, ক্ষমতাসীন দলের এমনকি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যদি কোনো দুর্নীতিতে লিপ্ত হন এবং এটা যদি তদন্ত করে প্রমাণিত হয়, তাকে ওই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে কিংবা চিফ মিনিস্টারের চেয়ার থেকে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায়। এর উদাহরণ রয়েছে অনেকগুলো। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং হরিয়ানার চৌতালা, এবং সর্বশেষ উদাহরণ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সিবিআই তাদেরকে জেলে নিয়ে গিয়েছে। আমাদের এই ধরনের সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এই পদে নিয়োগ দিবেন 3 জন ব্যক্তি, সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস। এই ধরনের সিস্টেম ভারতে আছে। আমরা এই ধরনের একটা সিস্টেম তৈরি করি যাতে করে একবার 5 বছর পর একবার ভোটের মাধ্যমে কেউ যদি গদিনসীন হন, তারপরে দুর্নীতি লিপ্ত হলে 2 মাস 6 মাসের মধ্যেই তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বর্তমান সরকার ইন্ট্রোডিউস করে নীতিমালায় বা সংবিধানে, রুলসে, তাহলে দুর্নীতি অনেক অংশে কমে যাবে। বাকি সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন,
রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনো জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ৭১ মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। কিভাবে এই দেশটি ইয়াহিয়া খান এবং অন্যান্য খানেরা যারা বলেছিল, এখানে আমানুল্লাহ খান নিয়াজি, এখানকার ইস্টার্ন কমান্ডের যে অধিনায়ক জেনারেল নিয়াজি বলেছে বাঙালিদের জিন পরিবর্তন করে দেবেন, বাঙালিদের আমাদের যে রাষ্ট্রীয় যে আমাদের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করে দেবেন পাঞ্জাবি সৈনিকদের মাধ্যমে। আমরা অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি হয়ে জন্মগ্রহণ করব। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তাদের ছিল। এই ধরনের চিন্তা ভাবনার কারণেই জনগণ ফুঁসে উঠেছিল। এবারও শেখ হাসিনা যখন সবাইকে ঢালাও ভাবে রাজাকার বলেছে, সারা জাতি ফুঁসে উঠেছিল। ভাই প্লিজ প্লিজ গো অন। সুতরাং আপনাদের এখন ওই আগের বার যেরকম ৭১ পরে যেভাবে আমরা ছাড় দিয়েছি, দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। সংস্কারের রূপরেখা প্রয়োজন হলে আমরাও দেব। আমি আশা করব প্রধান উপদেষ্টা ফিরে এসে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিদের, মুক্তিযোদ্ধা দলের প্রতিনিধিদেরকে ডাকবেন, জানতে চাইবেন ৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারা বিদেশে ছিলেন, দেশে কিভাবে সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। এই ইতিহাস বিকৃতির হাত থেকে ইতিহাসকে রক্ষা করতে হবে এবং সবশেষে আগস্ট বিপ্লবের ইতিহাসও যেন কেউ বিকৃত করতে না পারে। এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার, বাবা মার সরকার। ছাত্র সরকার নয়, তাদের বাবা মারও সরকার। এই সরকার সকল বিরোধী দল যারা ১৭ বছর এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের সরকার। এটি উপলব্ধি করে জনগণকে, দলসমূহকে, সামাজিক সংস্থা সমূহকে একটু সম্মান করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকা উচিত বলে আমরা মনে করি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দু একটি কথা বলতে চাই। এখানে কর্নেল মনীষ অলরেডি বলেছেন, এখানে পাহাড়িরা অত্যন্ত সহজ সরল, তাদের ভুল বুঝায় উস্কানি দেওয়ার লোকের কোনো অভাব নাই। বিশেষ করে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয় যাতে সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয়, তাদেরকে যাতে ভুল পথে চালিত করা যায় কিনা সেই সম্পর্কে একটা চেষ্টা করা থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শক্ত সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে এখনো এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে। কিন্তু এতদিন পর তাদেরও নিশ্চয়ই অনেক কিছু উপলব্ধি হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমাধানে করা যায়। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। যদি তাহলে করতে হয়, সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটি স্কুলে, যে বিএনসিসি আছে, কলেজে, ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমরা সেই ব্যবস্থা করব। আমরা একটা যোদ্ধার জাতি, 12 মাসই যুদ্ধের লিপ্ত থাকবো। এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই। যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটি আমাদের জন্য ইতিহাস। সারা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এই নিরস্ত্র সংগ্রামের ফলে। অনেক কষ্ট লাগে এই দেশের বাঙালিরা, এই দেশের মানুষ কিভাবে, আপনার আমার সন্তান অনেকেরই আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কিভাবে কি নির্মম ভাবে তারা গুলি করে হত্যা করেছে মানুষকে। হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই কথা কোনোদিন ভুলবো না। আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচবো এবং যেই সরকারই আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না। এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমন ভাবে রাখবো যাতে করে ৭১ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, গণতন্ত্রের জন্য আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। আমরা গণতন্ত্রের কাস্টোডিয়ান হব। সামাজিক ন্যায় বিচার জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে এবং সাম্য। এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা আন্দোলন, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য, সকলের সমান অধিকার।
এই অধিকার যেন কেউ, অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আমরা সজাগ থাকব, সংগ্রাম করেই যাব। আমরা এতদিন অনেকের বেঁচে থাকারই কথা না, তবু আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ বাস্তবায়িত হওয়ার কাছাকাছি পর্যায়ে এসেছে। এখন এটি লক্ষ্য করে, এখন এটি নির্ভর করে একটি ভালো সরকারের উপরে। একটি দুর্নীতিমুক্ত সরকার, জনগণের নির্বাচিত সরকারই পারে ৭১-এর চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য। আমরা এই দেশে এখনো লিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তারা কোনো রোড ম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে ৬টি বিষয় সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। ১ মাস যথেষ্ট সময়। এখানে যারা আছে সবাই দেশের কৃতি সন্তান, তাদের ব্রেন আছে, তারা বলুক। কিন্তু একটা হলো যে হাসিনার প্রতাপ, তারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরাই এখানে আছে। ৪৮৭ জন পুলিশ কিভাবে সেনানিবাসী আশ্রয় নিল? আমি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি ১৯৭১ সালে, কেন এখানে ৪৮৭ জন খুনি পুলিশ কর্মকর্তাকে তারা আশ্রয় দিলেন? এখন তারা বলেছেন বের হয়ে গিয়েছেন, গুড, কিন্তু বিভিন্ন সেনানিবাসে এই আওয়ামী দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হয় নাই। তারা এখনো বহাল তবিয়তে আছে। কিন্তু এই বিপ্লব সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত ১৭ বছর লুটতরাজ যারা করেছে, বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে। আমরা এই বিপ্লবের সাফল্য দেখতে চাই। আমাদের প্রধান করণীয় হলো আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব বাংলাদেশে, যারা ৭১-এর চেতনাকে বাস্তবায়িত করবে, অগস্ট বিপ্লবের সাফল্যকেও আরো জনগণের দোরগোড়ায় নিয়ে আসবে। সেই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বলেন। বুঝতে পারলাম না, আবার বলেন। এই কথাটা আমি আগেও বলেছি। পৃথিবীর অনেক দেশে ন্যাশনাল সার্ভিস আছে। ইসরায়েলে আছে, সিঙ্গাপুরে আছে, কোরিয়াতে আছে, অনেক দেশে প্রত্যেক নাগরিক বাধ্যতামূলকভাবে ১ বছর বা ২ বছর সামরিক বাহিনীতে তারা সার্ভিস দেয়। আমি যেটা বলেছি, আগেও বলেছি, আমাদের যারা ছাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে তাদের শিক্ষাক্রমের অংশ হিসাবে সামরিক ট্রেনিং দেওয়া হবে, বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, যাতে প্রয়োজন হলে তারা সামরিক বাহিনীর পাশাপাশি অস্ত্র ধরে দেশ রক্ষার জন্য তাদের দায়িত্ব পালন করতে পারে। ঠিক আছে?